আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করছি উপন্যাস আমার শেষ ভালোবাসা তুমি, পর্ব সংখ্যা 3 এবং 4। লেখনীতে কেয়া শর্মা, গল্প পাঠে আমি মনিরা খাতুন। তড়িঘড়ি করে সোফা থেকে উঠে দরজা খুলে মেহরিনকে রুমের মধ্যে আসতে বললাম। সে আমায় বলল, আপু এতক্ষণ ধরে কি করছিলে? হ্যাঁ, আমি তোমায় কখন থেকে ডেকে যাচ্ছি, তুমি কানে হেডফোন দিয়ে গান শুনছিলে নাকি, না ঘুমিয়ে গেছিলে? এ কি, তুমি এখনো প্রোগ্রামের জন্য রেডি হওনি? হায় আল্লাহ, কি করছিলে তুমি? আপু এতক্ষণ ধরে আমি তোমায় সে কখন থেকে ডাকছি, এই রাতে প্রোগ্রামের জন্য রেডি থেকো, আমি তোমায় ডাকতে আসবো। তুমি এখনো রেডি হওনি? ঘড়িতে দেখেছো কয়টা বাজে? 9:55। এবার তো গভীর রাত। চলো চলো, জলদি চলো, যাও গিয়ে ওয়াশরুমে মুখে হাতে জল দিয়ে এসো, আমি তোমায় রেডি করে দিচ্ছি। মেহেরিনের কথা একটাও জবাব তো আমি দিতে পারলাম না। আর ঠিকই তো, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, সেটা ওকে কি করে বোঝাবো? যাই হোক, আমি ওয়াশরুমে গিয়ে মুখে ফেস ওয়াশ করে ফ্রেশ হয়ে বেরোলাম। মেহেরিন আমায় 10 মিনিটের মধ্যে রেডি করে দিল। মুখে হালকা মেকআপ, চুলটা বেনুনি করে দিল, আর একটা লং ড্রেস পরতে বলল। আমি সেটা পরলাম। তারপর ওর সাথে আমার রুম থেকে বাইরে বেরোলাম। সিঁড়ি দিয়ে নিচে নামতে দেখি চারিদিকে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। এত বড় একটা বাসার কোথাও কারেন্ট নেই, এটা কি করে সম্ভব? মেহেরিন, তুই বললি প্রোগ্রামের জন্য সবাই রেডি, কোথায় সবাই? আর কারেন্ট নেই তো প্রোগ্রাম হবে কি করে? জেনারেটর অন করতে গিয়ে। মেহেরিন বলল, আপু আমার ভয় করতেছে, তুমি গিয়ে অন করো না জেনারেটর, আমি পারবো না যেতে, আমি এখানে দাঁড়িয়ে রইলাম, তুমি যাও। আমি বললাম, ঠিক আছে তুই থাক, আমি যাচ্ছি। যেই আমি জেনারেটর অন করতে যাবো, অমনি কোথা থেকে কারেন্ট চলে এলো, আর সবাই মিলে একসাথে বলল, হ্যাপি বার্থডে সাফিয়া। আমি তো এদের সবারই চিল্লানি শুনে হুমড়ি খেয়ে পড়লাম। তখনই একজন কালো শার্ট আর জিন্স প্যান্ট পরিণীত একজন পুরুষ এসে আমায় উঠতে সাহায্য করলো। হাই আল্লাহ, এ তো আমার সাবির ভাইয়া। আমি আমার ভালোবাসার মানুষকে ঠিকভাবে চিনতে পারলাম না। ছি, আমার নিজের উপরে ঘেন্না আসছে। অবশ্য আমার নিজেরও এতে দোষ নেই, কারণ সেই 21 বছরের যুবক এখন আর 21 বছরের নেই। এখন সেই যুবক 27 বছরে পা দিয়েছে। হায় মাশা আল্লাহ, দেখে ফিদা হয়ে গেলাম। আমার ভালোবাসার মানুষ আমার কোলে তুলছে, এটা স্বপ্ন দেখতেছি না তো? আমারে কেউ চিমটি কাট, এটা স্বপ্ন হলে আমি অনেক কষ্ট পাই না। আমি নিজেকে নিজে চিমটি কাটলাম, এটা স্বপ্ন না, এটা সত্যি। আমার ভালোবাসার মানুষ, আমার সাবির ভাইয়া আমারে কোলে তুলেছে। হায় আল্লাহ, আমি মইরা যাব, আমারে শান্ত হবার তৌফিক দান করুন, আমিন। আমি ওনার দিকে একই নজরে তাকিয়ে থেকে এসব সমস্ত কিছু ভাবতে ভাবতে আবার সে আমার ভাবনার জলে আমি ডুবে গেছিলাম। সেই সময় ভারী পুরুষালী কণ্ঠ শোনা গেল, আরে ওকে সাবিরা। আমি এই পুরুষালী কণ্ঠ শুনে অজ্ঞান হয়ে যাচ্ছিলাম, কিন্তু নিজেকে সামলে আমি উত্তর দিলাম, ইয়া আই অ্যাম ওকে। সাবির ভাইয়া সেটা শুনে আমাকে কোল থেকে নামিয়ে দিলেন। আজ বাসার সবাই একসাথে, তার মানে কি বিকালে আব্বু আমার ভাইয়ের সাথে কলে কথা বলেছিল, আর ওদেরকে বললো যে তোমরা সাবধানে এসো, তো আমরা এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকবো। হাই, ওদের কে বলেছিল? তার মানে আম্মু, আব্বু, চাচা চাচি, আমার ভাইয়া রাইহান, ওরা সবাই মিলে আমাকে এত সুন্দর উপহার দিয়েছে। আমার পছন্দের ডায়মন্ড নেকলেস, এই নেকলেসটা আমার খুব পছন্দের। অনেক দিন ধরেই ভাবছিলাম যে এটা নেব, কিন্তু এটা অনেক বেশি দাম ছিল, আমার একার পক্ষে এটা কেনা সম্ভব না। প্রায় 2.5 মিলিয়ন। এরা সবাই মিলে আমারে ওটা গিফট করেছে। আমি অনেক খুশি আজ আমার 21তম জন্মদিনে। তারপর সবাই আমাকে কেক কাটিংয়ের জন্য নিয়ে গেল প্রোগ্রাম স্টেজে। সেখানে আমার ছবি দিয়ে অনেক সুন্দর একটা কেক বানানো হয়েছিল, মাশা আল্লাহ, বেশ ভালো। তারপর সবার অনুরোধে আমি কেক কাটিং করলাম। তারপর সবাই এক এক করে খাইয়ে দিয়ে নিজে খেলাম। তারপর মেহেরিন আমায় বলল, আপু চলো না, অনেক ক্ষুধা পেয়েছে, কাউন্টারে গিয়ে কিছু খাইগা, আমার প্রচুর ঘুম পাচ্ছে, খেয়ে ঘুমিয়ে পড়বো, চলো না, অনেক তো গভীর রাত হলো। ওর কথাটা শুনে আমার বেশ ক্ষুধা ক্ষুধা পাচ্ছিল। আমিও গেলাম কাউন্টারে ওর সাথে খেতে। কাউন্টারে খাওয়া শেষ করে দেখি প্রোগ্রাম স্টেজে ভাইয়া ওরা গান ডান্স করতেছে, ওইগুলো দেখবার জন্য একটু চেয়ার নিয়ে বসলাম। তারপরে আমার শখের পুরুষ এর এন্ট্রি হলো স্টেজে। আগে কখনো আমার শখের পুরুষকে আমি ডান্স করতে দেখিনি, আজ প্রথমবার দেখছি। হাই, লজ্জা লজ্জা লাগছে, দারুণ ডান্স করে তো আমার ফিউচার হাজব্যান্ড। সং নেম ও মাধু, ও মাধু, আমার দ্বিতীয় দফা ক্রাশ খাইলাম। এদের সবার ডান্স আর গান সম্পূর্ণ হওয়ার পর আমি আর মেহরিন নিজেদের রুমের দিকে ঘুমানোর জন্য রওনা দিলাম।
আব্বু আম্মু চাচি চাচু ওরা সবাই অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছে। বাকি ভাইয়া সাব্বির ভাইয়া আর ওদের বন্ধু বান্ধবরা আড্ডা দিচ্ছিল। প্রোগ্রাম স্টেজে সবার আপাতত খাওয়া শেষ। আমি এবার রুমের দিকে রওনা দিলাম। মেহেরিন আগেই নিজের রুমে চলে গেছে, আমি বাকি আছি। সেই সিঁড়ি দিয়ে উপরে যাব, ঠিক তখনই পেছন থেকে চেনা পুরুষালী কণ্ঠ, সাবিয়া, জন্মদিনের উপহার আমার কাছ থেকে নেবেন না? আমি পেছন ঘুরে দেখি সাবির ভাইয়া ওনার হাতে একটা নেকলেস, যেটা খুব সুন্দর করে বক্সে রাখা হয়েছে। আমি তড়িঘড়ি করে ওনার কাছে গিয়ে বললাম, সাবির ভাইয়া কেমন আছেন আপনি? এই 5টা বছর আপনার সাথে কথাবার্তা, দেখা সাক্ষাৎ কিছুই তো হয়নি। আপনার সেদিনের কথা মনে আছে? ঈদের উপলক্ষে আমাদের বাসায় আসা, আমি আপনাকে শরবত দিয়েছিলাম। তখন সাবির ভাইয়া বলল, অবশ্যই মনে আছে। তুমি আমার শরবতের গ্লাসটা দিয়ে আমার দিকেই তাকিয়েছিলে। তখন আমি তোমায় বলেছিলাম, শরবত তুমি খাবে না আমি খাবো। সাবির ভাইয়ের কথাটা শুনে আবার আমি লজ্জিত বোধ করলাম। তারপর সাবির ভাই একটু হাসলেন আর বললেন, না, এত লজ্জিত বোধ করার কোনো দরকার নেই, আমার সমস্ত কিছুই মনে আছে। আচ্ছা, এ নাও তোমার জন্মদিনের উপহার, স্পেশালি সিসিলি থেকে এনেছি। পছন্দ হয়েছে তো তোমার? আমি নেকলেসটা নিলাম। তারপর সাবির ভাইয়াকে হ্যাঁ সূচক মাথা নেড়ে ওখান থেকে স্থান ত্যাগ করে নিজের রুমের দিকে রওনা দিলাম। আর সাব্বির ভাইয়া ও আমাদের সবার থেকে বিদায় নিয়ে এবং ভাইয়ের থেকেও বিদায় নিয়ে উনি নিজের বাসার জন্য নিজের বাইক নিয়ে রওনা দিলেন। আমি আমার নিজের রুমে গিয়ে ঘড়ির দিকে তাকালাম। দেখলাম এখন ঘড়ির কাঁটা 12টা 45 ছুঁয়ে গেছে। আমি সাবির ভাইয়ের নেকলেসটা নিজের গলায় পরে কতগুলো ফটো তুলে ইনস্টাগ্রাম ফেসবুকে পোস্ট দিয়ে ক্যাপশন দিলাম, গিফট ফ্রম হবিস, এই লিখে পোস্ট দিলাম। আর ফোন রেখে দিয়ে ড্রেস চেঞ্জ করে পালঙ্কের উপর শুয়ে পড়ি। আজ সকাল সকাল উঠতে হয়েছিল আমাকে। কাল রাত্রে একটু দেরি করে ঘুমালেও আজকে সকালে উঠতে হয়েছে, কারণ আজকে ভার্সিটি যেতে হবে। সকালে ঘড়ির কাঁটায় এখন 7টা 23 বাজছে। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এবং রেডি হয়ে ব্যাগে বই টই কলম পেন্সিল সব কিছু নিয়ে এবং নিজের ফোনটা নিজের মানি ব্যাগটা নিয়ে নিজের রুম থেকে বিদায় নিলাম। তারপর সিঁড়ি দিয়ে নিচে নেমে ডাইনিং টেবিলে বসে তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে টিভিএস স্কুটিটা নিয়ে বাসা থেকে বের হলাম। আম্মু আর চাচিকে বলে গেলাম ভার্সিটির উদ্দেশ্যে। আব্বু আর চাচু সেই ভোরবেলায় ওদের কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছে, তাই ওদের দুজনকে তো আমি বাসায় দেখলাম না, তাই আম্মু আর চাচিকে বলে বিদায় নিয়ে চলে এলাম। আজকের দিনটা বেশ সুন্দর, নীল আকাশ, সবুজ রঙের কত সুন্দর শিমুল গাছগুলো, চারিপাশ নড়ছে, হালকা হালকা হাওয়া। বাংলাদেশের রাস্তায় এপাশ ওপাশ সবই যাতায়াত করছে। এই দিনগুলোতে চাচুরা চা বিক্রি করছে। ওদিকে বাস, ট্যাক্সি, অটো রিক্সা, বিভিন্ন ধরনের যানবাহনগুলো যাতায়াত করছে। ছোট ছোট পিচ্চি বাচ্চাগুলো নিজেদের আম্মু আব্বুর সাথে স্কুলের জন্য রওনা দিয়েছে। মানে এই সকাল বেলাটা বাংলাদেশের শহরটাকে অতি সুন্দর করে তোলে। মাশা আল্লাহ, আমার কাছে তো অনেক ভালো লাগে। অন্য কারোর ভালো লাগবে বা না লাগলো আমার তাতে কোনো যায় আসে না, আমার কিন্তু ভালো লাগে। যাই হোক, এই সমস্ত কিছু ভাবতে ভাবতে আমি আমার ভার্সিটিতে চলে এলাম। আমার ভার্সিটির নাম নুরুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমি সায়েন্সের স্টুডেন্ট। এই বছর নিয়ে 3 বছর হবে আমি এই ভার্সিটির স্টুডেন্ট। পড়াশোনা তো ঠিকভাবেই চলছে, শুধু মনের পড়াশোনাটাই বন্ধ আছে। সেটা তখনই শুরু হবে যখন আমার সাব্বির ভাই আমার ফিউচার হাজব্যান্ড হবে পারমানেন্টলি। হায় আল্লাহ, আমার এই স্বপ্নটা পূরণ করার দায়িত্ব কিন্তু আপনাকে এটা পূরণ করতে হবে। যাই হোক, ভার্সিটির ভিতর ঢুকে আমার স্কুটিটাকে রেখে ভিতরে ক্লাসরুমের দিকে রওনা দিলাম। ভিতরে গিয়ে প্রতিদিনের মতো আমার শখের বান্ধবী বা নারী যাই বলি আর কে, আমার সোনার টুকরা পাখি সাদিয়া। বেবি, হ্যাঁ, শুনতে অবাক লাগলো আমাদের দুজনের নাম অনেকটাই এক। আমার নাম সাবিরা আর আমার শখের নারীর নাম সাদিয়া। শুধু আমার নামের মাঝে ব আছে আর ওর নামের মাঝে দ আছে, ব্যাস এইটুকুই তফাৎ। তাই তোমার প্রিয় চেয়ে প্রিয় একে অপরের শখের বান্ধবী। আমার কিছু হলে ও আমার কাছে সবসময় থাকে, আর ওর কিছু হলে আমি সবসময় ওর কাছে থাকি। মনে আছে কি দুজন দুজনের একই রক্তের দড়িতে আবদ্ধ। যাই হোক, আমরা দুজন একে অপরের প্রাণ। তারপর আমি ক্লাসরুমে প্রবেশ করে ওর কাছে গিয়ে বসলাম। ওর বাস ওর গল্প স্টার। ওকে আমি একটা কথাই বললাম, তুই কাল আমার জন্মদিনে এলি না কেন? তোকে তো আমি 100-র উপর কল করেছি, কলটা ধরতে বুঝি হাত ব্যথা হচ্ছিল। আমি না হয় তোর সব গল্প শুনলাম, কিন্তু তুই কেন এলি না সেটা বল। সাদে বলল, আরে বেবি আর বলিস না,
কালকে আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে একটু ঘুরতে গেছিলাম, তাই আর কি যাওয়া হয়নি রে। আমি ওরে কইছিলাম জানিস যে আমার বেবি এর আজকে জন্মদিন, চলো ঘোরার আগে একবার ওর সাথে দেখা করে আসি। ও বললো আজকে আমি আমার অফিসের কাজ ফেলে তোমার সাথে ঘুরতে এসেছি, আর আমার কাছে সেরকম টাইম নেই। তোমাকে 1 ঘন্টার পর তোমার বাসায় দিয়ে আসবো, আমি যেতে পারবো না, মাফ করো। তুমি আগের বারেও যেও, আজ হবে না। সেই সব বলেছিল তোর দুলাভাই, জানিস। কি আর বলা যায় বল। তাই তখন ওর কথা মতো 1 ঘন্টা ঘুরে বাসায় চলে গেছি। প্লিজ কিছু মনে করিস না, এর পরের বারে যাব। এবার আর রাগ করে থাকিস না, তুই রাগ করলে আমার একটু ভালো লাগে না। প্লিজ আমার সোনা পাখি, রাগ করে থাকিস না। ওর এইসব কাকুতি মিনতি দেখে শেষমেশ আমার মন গলে গেল। ওকে আমি ক্ষমা করে দিলাম। তারপর ক্লাসরুমে আমাদের টিচার এলো। ওকে আমি বললাম চল ঠিক আছে, এবার টিচার এসেছে, আর গল্প করিস না, তাছাড়া দুজনের রুম থেকে বার করে দেবে। গল্প শেষে আমি আপনাদের কিছু বলতে চাই, আমি কোনো প্রফেশনাল ভয়েস আর্টিস্ট নই। ভিডিওতে যদি কোনো ভুল হয় তো ক্ষমার নজরে দেখবেন। আর গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না।